আচ্ছা দেখো, লাস্ট দিনকে আমরা উপপাদ্য 25 পর্যন্ত লাস্ট পড়েছিলাম। তো আজকে আমরা তার পর থেকে বাকিটা পড়বো। তোমার অনুশীলনীতে যাওয়ার আগে হয়তো এখনো দুদিনের মতো লাগবে, কারণ বড় চ্যাপ্টার তো একটু একটু করে বলতে হচ্ছে। পুরোটা একবারে বেশি করে বলে দিলে তোমাদের বুঝতেও অসুবিধা হবে। তো যেমন একটু একটু করে হচ্ছে, তেমন একটু একটু করে তৈরি করতে থাকো। তো লাস্ট দিন আমি উপপাদ্য 25 বলেছিলাম, আজকে দেখবে তারপরই একটা অনুসিদ্ধান্ত আছে। যদিও খুব সহজ আর অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জানতে হবে সেটা, তাই একবারে বাদ দিয়ে যাওয়া যায় না সেটাকে। তো সেটা দিয়ে আজকে আমি বলে স্টার্ট করি। আজকে আমাদের যেটা স্টার্টিং স্টার্টিং যেটা হবে দেখো, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত 4 দিয়ে। অনুসিদ্ধান্ত 4 দিয়ে বারবার কিন্তু বলি প্রত্যেকবারের মতোই যে আগের গুলো পড়ো, না হলে কিন্তু পরের গুলো আবার বুঝতে পারবে না। ঠিক আছে, তাই আগের গুলো ডিউ থাকলেও সেগুলো সেরে নিও। ওকে, তো আজকে যাই হোক, অনুসিদ্ধান্ত 4 দিয়ে আমরা শুরু করি। অনুসিদ্ধান্ত 4 পেজ নম্বরটা হচ্ছে, পেজ নম্বর দেখো 187, 187 পেজে। তো কি বলেছে দেখো, ওখানে বলেছে প্রমাণ করি যে একই এই সমান সমান দৈর্ঘ্যের ভূমির উপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। মানে দুটো ত্রিভুজ এঁকেছে, ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ যার নাম দেওয়া হচ্ছে এবিসি। আবার ধরো এইরকম একটা ত্রিভুজ আঁকা হয়েছে যার নাম দেওয়া হচ্ছে, ধরো ওই অনুযায়ী যদি দিই, এটা ধরো ডি ই এফ। এদের বৈশিষ্ট্য হচ্ছে এই ভূমির দৈর্ঘ্যগুলো সমান। এই ভূমির দৈর্ঘ্যগুলো সমান বলে দেওয়া হচ্ছে, মানে বিসি সমান কত ইএফ সেটা বলে দেওয়া হলো, এবং এদের উচ্চতাগুলো সমান। তো উচ্চতা টেনে নেওয়া যাক। ধরো এইখান থেকে যে উচ্চতাটা টানা হয়েছে সেটা ধরে নাও এপি। উচ্চতা মানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আর এখানে যে উচ্চতাটা টানা হয়েছে, ধরো সেটার নাম দেওয়া হলো ডিকিউ। এরাও সমান, মানে এইটার সঙ্গে এইটাও সমান, as well as AP is equal to কত DQ। ঠিক আছে, এই দুটো দিয়ে দেওয়া আছে। আমাদেরকে কি দেখাতে হবে, যে এদের ক্ষেত্রফলগুলো সমান, অর্থাৎ ত্রিভুজ ABC সমান ত্রিভুজ DEF। এটা আমরা দেখাবো। ঠিক আছে, এটা আমরা দেখাবো। ওকে, তাহলে প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে তোমার এবিসি দুটো ত্রিভুজ, এই এবিসি এবং ডিইএফ দুটো ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য বিসি এবং ইএ পরস্পর সমান, এবং এ ও ডি বিন্দু থেকে অঙ্কিত উচ্চতাগুলি যথাক্রমে এপি ও ডিকিউ, যেখানে এপি সমান কত ডিকিউ, অর্থাৎ উচ্চতাগুলো দৈর্ঘ্য সমান হলে আমাদেরকে দেখাতে হবে যে এবিসির সঙ্গে ডিইএফ টা সমান হচ্ছে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো, এটা প্রমাণ করতে গেলে আমরা কি করব? খুব সহজ। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয় দেখো, প্রমাণটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের যা সূত্র, হাফ ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু বিসি ইনটু কত এপি। আবার ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখন দেখো, এই প্রথমটাতে আমি এই বিসির জায়গায় কি বসাতে পারি? হাফ ইনটু বিসির সঙ্গে কে সমান ইএফ, তাহলে আমি বিসির জায়গায় কত বসাতে পারি ইএফ। আবার এই যে এপি আছে, এপির সঙ্গে আবার কে সমান ডিকিউ সমান, তাহলে এপির জায়গায় কত বসাতে পারি ডিকিউ বসাতে পারি। বসালে দেখো তোমার এটাই চলে আসছে, তাই তো? অর্থাৎ আমরা এটা সমান তাহলে কি লিখে দিতে পারি, যে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, সেটাই প্রমাণ করতে গিয়েছিল যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কত ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এগুলো ঠিক ক্লাস 7 থেকে জেনে আসছি আমরা, যে দুটো ত্রিভুজে যদি উচ্চতা আর ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, জাস্ট এখানে একটু প্রমাণটা দেখানো হলো, দেখে নিও। নেক্সট, তারপরে যেটা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে যেটা বলবো এটা একটু গুরুত্বপূর্ণ, দেখে নাও কি বলছে।
দেখো অনুসিদ্ধান্ত 5, অনুসিদ্ধান্ত 5 অনুসিদ্ধান্ত 5 কি বলছে দেখো, এটা কিন্তু স্টেটমেন্টটা ভীষণ ভাবে কাজে লাগে, স্টেটমেন্টটা ঠিক আছে, একটু মনে রাখতে হবে। তো প্রমাণটা দেখো কি বলছে, প্রমাণ করি কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার বা ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। এটা ক্লাস 10 এ উঠেও কাজে লাগে, ঠিক আছে। কি বলছে যে প্রমাণ করি যে কোন ত্রিভুজের মধ্যমা, ধরো এটা একটা ত্রিভুজ যার নাম দেওয়া যাক এ বি সি, এবং তার একটা মধ্যমা হচ্ছে ধরে নাও এইটা, যার নাম দেওয়া হলো এডি। এটা মধ্যমা হলে দেখাতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান হয়ে যাচ্ছে। মানে মধ্যমাটা টানার পরে যে দুটো ত্রিভুজ পাচ্ছি সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এটা আমাদেরকে দেখাতে হবে। যেখানে বলে দেওয়া আছে এডিটা একটা মধ্যমা। তো এখন দেখো এটা শুরু করতে গেলে আমরা কিভাবে শুরু করব, একটা অঙ্কন লাগবে। অঙ্কনটা হচ্ছে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে আমি একটা এপি লম্ব অঙ্কন করে নিলাম। এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে আমি একটা এপি উচ্চতা বা লম্ব অঙ্কন করে নিলাম। তো এখন দেখো প্রমাণটা যদি বলি, তাহলে প্রদত্ত কি এবিসি একটি ত্রিভুজ যার এডি মধ্যমা। প্রমাণ কি হবে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। অঙ্কনটা কি হলো, এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এপি উচ্চতা অঙ্কন করলাম। এবার চলে আসো প্রমাণে। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, একদিক মোটা করে দিচ্ছি মানেই কিন্তু ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তোমরা ভাষাতেও লিখতে পারো, শুধু ত্রিভুজ লিখে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান সেটাও লিখতে পারো, বা একদিকটা মোটা করেও দিতে পারো, ঠিক আছে। সেটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রেই করবে। যখন চতুর্ভুজ আসবে তখন কিন্তু বানান করে করে লিখবে, ঠিক আছে। আর এখানে বানান করে লিখলে সব জায়গায় বানান করে লিখলে শুধু ভালো কথা, ঠিক আছে। তবে ত্রিভুজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে ব্যবহার করবে না। তো দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে, যার নিয়ম হাফ ইনটু ভূমি। তো ভূমিটা কত এখানে, ভূমিটা কত এখানে এবিডি এর ক্ষেত্রে বিডি ভূমি, তাহলে হাফ ভূমি ইনটু কত উচ্চতাটা হচ্ছে এপি। এবারে দেখো এই যে এডিসি ত্রিভুজটা আছে, এই যে তোমার এডিসি ত্রিভুজটা আছে, এটা এ, এটা ডি, এটা সি। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হাফ ইনটু ডিসি। এবার দেখো এর উচ্চতা কি করে পাবো, তো স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা পেতে গেলে যেটা করতে হয়, আমরা ক্লাস 7 থেকেই করে আসছি, এই ভূমিকে বর্ধিত করতে হয়, তার উপর যেটা লম্ব বা তার উপর যেটা উচ্চতা সেটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা হয়ে যায়। সেটা দেখো এখানে ওই এপিটাই এডিসি ত্রিভুজের উচ্চতা হিসেবে কাজ করবে। তাহলে হাফ ভূমি ইনটু কত উচ্চতা, ওকে। এবার দেখো যেহেতু এডিটা মধ্যমা, তাহলে ডিটা কি মধ্যবিন্দু। যখনই ডিটা মধ্যবিন্দু হয়ে যাচ্ছে তখন দেখো বিডির সঙ্গে সিডিটা কি পরস্পর সমান। তাহলে আমরা এই বিসির জায়গায় কি বসিয়ে দিতে পারি, বিডি বসিয়ে দিতে পারি, বিডি ইনটু কত এপি। তো এটা কি, এটাই তো আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তাহলে এই জায়গায় কত বসিয়ে দিতে পারি, ত্রিভুজ এ বি ডি। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল ওখানে। ওকে, তাহলে খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্টেটমেন্টের মানে বিবৃতিটা, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা দেখে নিও। দেখো নেক্সট, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রয়োগ 8। প্রয়োগ 8 পেজ নম্বরটা আগেরটা বলা হয়নি, এটা 188 মানে পরের পৃষ্ঠাটাই হচ্ছে আর কি। প্রয়োগ 8 কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিবি সঙ্গে ত্রিভুজ এসি। ছবিটা কি, এবিসি ত্রিভুজ সোজা, কিছু নেই এগুলোতে, এ বি সি, তার হচ্ছে যে কি বলেছে না এডি মধ্যমার উপরে। দেখো এডি মধ্যমা টানা যায়,
এই যেটা হচ্ছে এডি মধ্যমার উপরে ধরো পি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, পি যে কোনো একটি বিন্দু বলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল, প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল। কোথায় এবিপি তৈরি করতে হবে, তো এই আর এই দুটো জুড়ে দিলাম, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো এটা দেখাতে গেলে কি রকম, দেখো প্রথমে দুটো ত্রিভুজ ভাবতে হবে এখানে, দুটো ত্রিভুজ। নাম্বার 1 বড় ত্রিভুজটা ত্রিভুজ এবিসি। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এডিটা মধ্যমা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এডি মধ্যমা। তাহলে এডি মধ্যমা মানে আমরা এই জাস্ট আগেরটাতে পড়ে এলাম, মধ্যমা কি করে ত্রিভুজকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। তাহলে এডি যদি মধ্যমা হয়, দেখো এই যে ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে এবিসি আর এটা হচ্ছে এডি মধ্যমা, তাহলে কি হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। জাস্ট আগেরটাতেই পড়ে এলাম যে মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ কত এডি সি এর ক্ষেত্রফল, এটাকে 1 নম্বর দিয়ে রাখি। আবার একই ভাবে দেখো এবার নিচের ত্রিভুজটাকে কনসিডার করো, ত্রিভুজ বিপিসি, ছোট ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ কত বিপিসি। দেখো বিপিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো পিডিটা একটা মধ্যমা, পিডিটা মধ্যমা, কারণ এপিডি এটা তো সমরেখ, সমরেখ হলে পিডিটা মধ্যমা। যখন পিডি মধ্যমা হয়ে যাচ্ছে তখন আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ তখন লিখতে পারি আমরা বিপিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ কত পিডিসি এর ক্ষেত্রফল, এটাকে 2 নম্বর দাও। এক কাজ করো প্রথমটা থেকে এটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ 1 - 2 করে দাও। তাহলে 1 - 2 করলে কি হবে, এই পুরোটা থেকে এইটা বাদ যাবে আর এই পুরোটা থেকে এইটা বাদ যাবে। তাহলে মানে এর বাম দিক মাইনাস এর বাম দিক সমান এর ডান দিক মাইনাস এর ডান দিক। তাহলে কি হবে না ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ কত বিপিডি, বিপিডি সমান ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ কত পিডিসি। এখন দেখো এবিডি থেকে যখন আমি এইটা বাদ দিয়ে দিচ্ছি, তাই বাদ দিয়ে দিলে কে পড়ে থাকছে, এই ত্রিভুজটা পড়ে থাকছে, তার নাম কি হবে এবিপি। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কত এবিপি সমান, আবার একই ভাবে যদি এই জায়গাটা বাদ দিই তাহলে কে পড়ে থাকছে এপিসি সমান কত এপিসি। এটা আমাদের প্রামাণ্য বিষয়। ওকে, তাহলে এটাও করে নিও। এরপর আমি একটু ছাড়ছি, প্রয়োগ নয়টা দেখো, প্রয়োগ নয়টা আরো সোজা, একদমই সোজা। প্রয়োগ নয়টা নিজেরা দেখো, আমি বরং তারপরে যেটা করে দেওয়া নেই বরং আমি সেটা করে দিচ্ছি। হ্যাঁ প্রয়োগ 9টা তাহলে দেখো, প্রয়োগ 10টা বলে দিচ্ছি। দেখো আমি প্রয়োগ 10, পেজ নম্বর 189। তো দেখো কি বলছে, দেখো ওখানে বলছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এডি মধ্যমার মধ্যবিন্দু ই বলে প্রমাণ করতে হবে বিইডি এর ক্ষেত্রফল সমান 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ছবিটা আঁকা যাক, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র, সাপোজ এটা হচ্ছে তোমার এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র, এ বি সি, যার হচ্ছে এডি মধ্যমার মধ্যবিন্দু, ধরো এটা হচ্ছে এ ডি, ঠিক আছে, এডি মধ্যমার মধ্যবিন্দু দিয়ে দিয়েছে কত না ই বলে দিয়েছে, বলে প্রমাণ করতে হবে যে বিইডি, এই যে এইটা ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল সমান 1/4 অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো খুব সিম্পল, একদমই সোজা। প্রমাণটা যদি বলি আমরা, তাহলে প্রদত্ততে কি হবে, প্রদত্ততে হবে যে এবিসি একটি ত্রিভুজ যার এডি মধ্যমার মধ্যবিন্দু ই,
প্রামাণ্য কি হবে, ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল সমান 1/4 অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার প্রমাণে চলে আসো। দেখো যখন এবিসি ত্রিভুজের এডিটা মধ্যমা, তখন তাহলে আমরা বলতে পারি মানে ত্রিভুজ এবিসি এর যখন এডি মধ্যমা, তখন আমরা বলতে পারবো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। আমরা আগেই পড়ে এসেছি যে মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ কত, এডিসি। তার মানে দেখো আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। মানে যেহেতু এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, তাহলে বলতেই পারবো এইটা এই টোটালটার কি অর্ধেক। আবার চলে আসো এবিডি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, এবিডি এর ক্ষেত্রে দেখো বিইটা মধ্যমা, কারণ যেহেতু এটা মধ্যবিন্দু বলেই দিয়েছে যে এডি মধ্যমার মধ্যবিন্দু ই, তাহলে যেহেতু ইটা মধ্যবিন্দু, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিইটা কি অবশ্যই একটা মধ্যমা। তাহলে বিই যেহেতু মধ্যমা হচ্ছে, দেখো সেখান থেকে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ বিইডি ইজ ইকুয়াল টু, একইভাবে বলতে পারি হাফ অফ ত্রিভুজ এবিডি। কারণ যেহেতু এইটা মধ্যমা, তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে। তো কথাটা ঘুরিয়ে বলতেই পারি যে বিইডি এর ক্ষেত্রফল সমান হাফ অফ এই পুরোটার ক্ষেত্রফল সমান হাফ অফ, এবার দেখো এই এবিডি এর জায়গায় আবার কত বসাতে পারি, হাফ অফ এবিসি, কারণ আমাকে এবিসি তে যেতে হবে। তো তাহলে এবিসি যদি বসিয়ে দিই, তাহলে হাফ অফ কত, হাফ অফ ত্রিভুজ এবিসি। তো হাফ আর হাফ গুণ করলে কত হচ্ছে, 1/4। তাহলে 1/4 অফ কত, ত্রিভুজ এবিসি। তাহলে বিইডি সমান কত, 1/4 অফ ত্রিভুজ এবিসি। তাহলে ওই মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, এইটা কাজে লাগিয়ে কিন্তু তার পরের গুলো দেখো ম্যাক্সিমামটা হচ্ছে। ঠিক আছে, নোট করে নিও, খুব গুরুত্বপূর্ণ। তারপরে 11 দাগেরটাও নিজেরা করো, একদম ছোট আছে, করলে হবে না করলেও হবে, তবু 11টা নিজেরা দেখো। আমি এখন 12 দাগেরটা বলে দিচ্ছি, আর 12 দাগেরটা হচ্ছে মোস্ট ভেরি মানে মোস্ট ভিভিআই, একদম ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তো দেখো আমি এখন ওইটা বলছি। প্রয়োগ 12 কি বলছে দেখো, আমি আবারও বলছি কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআই কিন্তু পুরো ভালো করে করবে এটা। কি বলছে দেখো যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বিসি সিএ বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডিই ও এফ হলে প্রমাণ করতে হবে ডিইএফ সমান 1/4 অফ এবিসি। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র, তাই তো ধরো এটা হচ্ছে তোমার এ বি সি। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বাহুর মধ্যবিন্দু কত বলেছে, এবি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ই, আর এসি বাহুর মধ্যবিন্দু কত বলেছে এফ। হলে দেখাতে হবে এই ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজ ডিইএফ ওইটা টোটালটার 1/4 অংশ হয়ে যাবে, টোটালটার 1/4 অংশ হয়ে যাবে, এই মাঝেরটা টোটালটার 1/4 অংশ হয়ে যাবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এটা কি করে প্রমাণ করব, তাহলে প্রদত্ত হচ্ছে এটা যে এবিসি ত্রিভুজের এবি বিসি এবং সিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই, এফ। প্রামাণ্য হচ্ছে এইটা। এবার প্রমাণের দিকে তাকাও। দেখো আমরা আমাদের 9 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছি যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ
তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়ে যায়, মানে এইটা এর সমান্তরাল হয়ে যায়, তাই তো? তাহলে এখান থেকে আমি কাজে লাগিয়ে বলতে পারি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে বলতে পারবো ডিএফ টা বিসির সঙ্গে সমান্তরাল, ডিএফ টা বিসির সঙ্গে সমান্তরাল, মানে ডিএফ যদি বিসির সঙ্গে সমান্তরাল হয় তাহলে বলতে পারবো তার যে ক্ষুদ্র অংশ বি এর সঙ্গে সমান্তরাল, যেহেতু যেহেতু বিইসি এরা সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু হলে তবেই তো এটা সম্ভব হয় যে এইটা যদি এই পুরোটার সঙ্গে হয় তাহলে এইটুকুটা সম্ভব হবে। তাহলে এখান থেকে কি বলা যায় যে অতএব ডিএফ টা সমান্তরাল তার সঙ্গে বি এর সঙ্গে। আবার একই যুক্তিতে বলতে পারবো এইটা এই টোটালটার সঙ্গে সমান্তরাল, মানে এইটা আবার এইটার সঙ্গে সমান্তরাল, তাহলে পেলাম এটার সঙ্গে এটা সমান্তরাল এবং এইটার সঙ্গে এইটা সমান্তরাল, পেলাম যে ইএফ সমান্তরাল বিডি। তো এখন এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, দুটোকে কম্বাইন করলে আমরা বলতে পারবো যে অতএব বিইএফডি একটি কি হয়ে যাবে, সামান্তরিক হয়ে যাবে, বলাই যায় এটা। দেখো এটা এমন একটা সামান্তরিক যার ডিইটা কর্ণ, আবার 6 নম্বর চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি সামান্তরিকের ধর্মতে, কর্ণ কি করে, কর্ণ সেই সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে দেয়, ঠিক আছে? আর আমরা একটু আগেই পড়ে এলাম সর্বসম, মানে পড়ে এলাম না, এটা জেনে রাখবো যে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। কারণ সর্বসম ত্রিভুজ কারা, যদি সর্বসম সংজ্ঞাটা আমরা মনে করি 7 থেকে, যে দুটো চিত্রের একটিকে যদি অপরটির উপর আমরা ঘুরিয়ে বা মিলিয়ে সম্পূর্ণরূপে মিলিয়ে দিতে পারি তবেই তারা কি হয়ে যায়, পরস্পর সর্বসম হয়ে যায়। তো জেনে রেখো সর্বসম হলেই তাদের ক্ষেত্রফলগুলো সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান, যেহেতু এটা একটা সামান্তরিক আর এটা একটা কর্ণ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অতএব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল। অনুরূপভাবে এটা আমি 1 নম্বর দিলাম, অনুরূপভাবে প্রমাণ করা যায় আবার যে এই ত্রিভুজটার সঙ্গে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, মানে ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ হয়ে যাবে ইএফসি, এটাকে 2 নম্বর দাও। এবং এটাও দেখানো যাবে যে এইটার সঙ্গে আবার এই ক্ষেত্রফলটাও সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ, এটা অনুরূপভাবে বলেই ছেড়ে দেবো আমরা, প্রথমটা সামান্তরিক দিয়ে ব্যাখ্যা করব, করে তার পরেরগুলো অনুরূপভাবে বলেই ছেড়ে দেবো। তো ডিইএফ সমান কত হচ্ছে না, ত্রিভুজ এডিএফ, তো এটাকে যদি আমরা 3 নম্বর দিই, 3 নম্বর দেওয়ার পরে দেখো এখন এই 1 2 3 এদেরকে যদি আমরা তুলনা করি যে ডিইএফ সমান এটা আবার ডিইএফ সমান এটা, তাহলে ডিইএফ সমান এটা, তাহলে দেখো এই যে চারটে যে ত্রিভুজ আছে, আমাদের চারটে ত্রিভুজ আছে, যেটা এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে চারটে ত্রিভুজ আছে, তাহলে এখান থেকে কি বলা যাবে না যে এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফলই পরস্পর সমান? তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে অতএব ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ কত, ডিইএফ সমান ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ কত, ইএফসি সমান ত্রিভুজ কত, এডিএফ। চারটে ত্রিভুজের ক্ষেত্রফলই পরস্পর সমান। তো এখন দেখো যদি এই চারটেকে যোগ করে দিই, চারটেকে যোগ করলে কি হবে, এখন এই চারটেকে যোগ করলে কি হবে, ত্রিভুজ ডিইএফ প্লাস ত্রিভুজ কত, বিডিই প্লাস ত্রিভুজ কত, ইএফসি প্লাস ত্রিভুজ এডিএফ সমান কত, ত্রিভুজ এবিসি। কারণ দেখো এই ছোট ছোট চারটে ত্রিভুজ যোগ করে দিই তো বড় ত্রিভুজটা পেয়ে যাচ্ছি, ছোট ছোট চারটে ত্রিভুজের সমষ্টি মানেই তো বড় ত্রিভুজটা, তাহলে এটা বলতেই পারি।
তো এখন দেখো এরা সবাই তো পরস্পর সমান, তাহলে একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দিতে পারি। তো একজনের জায়গায় যদি আমরা আরেকজনকে বসিয়ে দিই, চলো এটাকে রেখে দিলাম কারণ এটা প্রমাণে আছে, এটাকে রেখে দিলাম, বাকি সবাইকে এখানে নিয়ে চলে আসি, মানে DEF এ নিয়ে চলে আসি। তাহলে এটা DEF প্লাস ত্রিভুজ কত DEF প্লাস ত্রিভুজ DEF প্লাস ত্রিভুজ কত DEF সমান ত্রিভুজ কত ABC, কারণ সবাই তো পরস্পর সমান লিখতেই পারি। এখন দেখো DEF কটা এসেছে, চারটে এসেছে, চারটে এসেছে মানে আমি এখান থেকে বলতে পারি যে অর্থ এবার ত্রিভুজ 4DEF সমান ত্রিভুজ কত ABC। আর এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি অতএব DEF সমান, অতএব DEF সমান কত, এই চারটা যদি ওদিকে চলে যায় গেলে কত হবে 1 এর 4, তাহলে 1 এর 4 অফ কত ত্রিভুজ ABC। এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল, ঠিক আছে। তাহলে সর্বসম দেখিয়ে চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখিয়ে তারপরে এই অংশটা বইয়ে করা নেই, বইয়েরটাই করতে পারো অসুবিধা নেই, আর কেউ যদি এটা করে দিতে পারো খুব ভালো কথা, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে তৈরি করো, ওকে। তো আমরা চলে যাবো পরেরটাতে, নেক্সট। হ্যাঁ দেখো এটা আমি লিখে নিলাম একটুখানি, এরপরে আমাদের যে টপিকটা থাকবে আজকে লাস্ট, এটাই আর কিছু বলবো না, এটা হচ্ছে উপপাদ্য 26, এটাও খুব গুরুত্বপূর্ণ। 23, 24, 26 তিনটে উপর চারটে আছে, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ। 25এরটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই তিনটে খুব ভালো করে করতে হবে। তো এখন দেখো কি বলেছে উপপাদ্য 26 এর স্টেটমেন্টটা যদি আমরা দেখে নিই, বলছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। এটাও ক্লাস 10 এ কাজে লাগবে, এক্স্যাক্টলি এই কথাটাই ক্লাস 10 এ কাজে লাগবে তখন, এই কথাটা যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে। ছবিটা আঁকলে ভালো বুঝতে পারে, দেখো ছবিটা যদি আমরা আঁকি, ধরো এইটা একটা, আর এইটা একটা, ঠিক আছে। নাম দেওয়া যাক, ধরো এটা হচ্ছে A, বই অনুযায়ী নাম দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, ABC, আর এটা হচ্ছে ADC। দেখো বলেছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি, ধরো এখানে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC আর ত্রিভুজ হচ্ছে ADC, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে বলেই দেওয়া হলো যে এদের ক্ষেত্রফলগুলো সমান, অর্থাৎ ত্রিভুজ আচ্ছা ঠিক আছে এটা আমি পরে লিখছি, এটা আমি পরে লিখছি, আমি বুঝে নাও। তাহলে ত্রিভুজ ABC আর কত ত্রিভুজ ADC সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রফলগুলি একই ভূমির ওপর, দেখো দুজনেরই ভূমি কত AC, একই পার্শ্বে অবস্থিত, দুটোই দেখো দুটো ত্রিভুজই দেখো AC এর এই দিকে অবস্থিত, কারণ ছবিটা তো এইরকম হতে পারতো, ছবিটা তো এইরকম হতে পারতো, এটা ACB আর এটা তো এই দিকে হতে পারতো, ধর এটা D, তাতে একই ভূমি থাকতো, ক্ষেত্রফলও সমান, ক্ষেত্রফলও সমান, কিন্তু সেটা বিপরীত পার্শ্বে অবস্থিত হয়ে যেত। তাহলে একই পার্শ্বে পড়ে যাবে, একই পার্শ্বে এঁকেছি আমরা, তাহলে কন্ডিশনগুলো মানছে, ঠিক আছে, কন্ডিশনগুলো মানছে, একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে মানে এই AC আর এই BD এরা পরস্পর সমান্তরাল হয়ে যাবে, সেটাই দেখাতে হবে। তাহলে আমরা দেখো কি করব, যে আমরা উপপাদ্য 25 এ যেটা পড়েছিলাম যে দুটো ত্রিভুজ তারা যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান। এখানে পড়ছি ক্ষেত্রফল সমান একই ভূমি হলে তাহলে কি হবে, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ওখানে ছিল একই ভূমি আর সমান্তরাল হলে ক্ষেত্রফল সমান, আর এখানে একই ভূমি আর ক্ষেত্রফল সমান হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ওকে, তাহলে এখানে কি কি দিয়েছে আর কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই একবার আগে, ঠিক আছে। দেখো এখানে কি দিল আর কি প্রমাণ করতে হবে লিখে নিই। তাহলে দিয়ে দিল কি আমাদের এখানে, আমাদের দিয়ে দিল যে ত্রিভুজ ABC
এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। এটা দিয়ে দেওয়া আছে আর দুজনেরই ভূমিটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া প্রদত্ত, এটা প্রদত্ত আছে। আর আমরা কি দেখাবো? দেখাবো যে AC এর সঙ্গে BD টা সমান্তরাল হয়ে যাচ্ছে। এটা আমরা দেখাবো, মানে এটা প্রামাণ্য আমাদের, এটা আমাদের প্রামাণ্য আর এটা আমাদের প্রদত্ত। ওকে, তাহলে এটা আমাদের প্রদত্ত আর এটা আমাদের প্রামাণ্য। তো এখন দেখো এটাকে কি করে আমরা প্রমাণ করব। তো প্রমাণটা করতে গেলে আগে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কন লাগবে। সেই অঙ্কনটা হচ্ছে B বিন্দু থেকে আর D বিন্দু থেকে AC বাহুর উপরে লম্ব টানবো। লম্ব মানে ক্ষেত্রফল যেহেতু আমাকে তো উচ্চতাতে যেতে হবে, আর উচ্চতা মানে লম্ব, তাহলে আমরা এইখান থেকে একটা লম্ব টানলাম। ধরো সেটা হচ্ছে BP, আর এইখান থেকে একটু টানলাম, তার জন্য আমাকে এটা একটু বর্ধিত করতে হবে। বর্ধিত করে এখান থেকে ধরো টেনে দিলাম। ধরে নাও এটা লম্ব, এটা হচ্ছে Q। ওকে, এটা হচ্ছে Q, নাম দিলাম আমরা। তাহলে অঙ্কনটা কি হলো? A ও D বিন্দু থেকে যথাক্রমে AC ও বর্ধিত AC এর উপর, মানে AC ও বর্ধিত AC এর উপর যথাক্রমে BP ও DQ লম্ব অঙ্কন করলাম বা উচ্চতা অঙ্কন করলাম, যে কোনো একটা বলতে পারো। এবার চলে আসো প্রমাণে। বেশ, ছবি যখন কমপ্লিট, এবার দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? যা সূত্র হাফ ইনটু ভূমি, কত? AC ভূমির উপরে BP উচ্চতা, তাহলে হাফ ইনটু AC ইনটু কত? BP। আবার ত্রিভুজ কত ADC এর কত হবে? হাফ ইনটু, এর ক্ষেত্রে কত? ADC এর ভূমি কত? সেই AC ভূমি, আর এর ক্ষেত্রে উচ্চতা কত? একটু আগে যেটা বললাম, এটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এর উচ্চতা কোনটা? এটা DQ টা, হাফ ইনটু AC ইনটু কত? DQ। ঠিক আছে, এটা তো স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে এই যেরকম। আর এইটাই তার মানে কি? তার এই বর্ধিত AC এর উপর এইটাই তো তার কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে, মানে ওটাই তার কি হয়ে যাচ্ছে? উচ্চতা হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারছো, এটা আগেও বলেছি। তাহলে কত হচ্ছে? ADC এর ক্ষেত্রফল হাফ ইনটু AC ইনটু DQ। এখন দেখো, যেহেতু এই দুটোর ক্ষেত্রফল সমান বলে দেওয়া ছিল, তার মানে কি এই দিকটা সমান, তাহলে বলতে পারবো এই দিকটাও সমান। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারবো না, হাফ ইনটু AC ইনটু কত? BP ইজ ইকুয়াল টু হাফ ইনটু AC ইনটু কত? DQ। দেখো এই হাফ AC আর হাফ AC দুদিক থেকে কি চলে যাচ্ছে? বাদ চলে যাচ্ছে। তাহলে হাফ AC বাদ দিয়ে দিলে এখান থেকে আমরা কি বলতে পারবো? BP সমান কত? DQ। অর্থাৎ এইটার সঙ্গে এটা কি হলো না, সমান হলো, সেটা আমরা প্রমাণ করলাম। আবার দেখো, এইটা একটা লাইন, এটা একটা লাইন, এটা হচ্ছে BP আর এটা হচ্ছে কত না? DQ। এবং দেখো AQ টাকে তাদের একটা ছেদক ভাবো। AQ টাকে, এই তো AQ টাকে তাদের একটা ছেদক ভাবো। লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটাও লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে দেখো অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, তাহলে দুটো সরল রেখা, এটা তাদের ছেদক এবং ছেদ করার ফলে অনুরূপ কোণগুলো সমান হয়েছে। তাহলে বলতে পারবো যে এইটার সঙ্গে এইটা কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হলে অনুরূপগুলো সমান হয়, ক্লাস 8 এর বিষয়বস্তু। সমান্তরাল হলে অনুরূপগুলো সমান হয়, আর অনুরূপ কোণগুলো সমান হয়ে গেলে তার সমান্তরাল হয়ে যায়। অর্থাৎ সোজা কথা বলতে গেলে একই সরলরেখার উপর দুটো হোক বা দুশোটা হোক, যত লম্বই টানি না কেন, তারা সবাই পরস্পর কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। একই সরলরেখার উপর যতই লম্ব টানি না কেন, তারা সবাই পরস্পর সমান্তরাল হয়ে যাবে। ওই যুক্তি দিয়ে যে অনুরূপ কোণগুলো সমান হচ্ছে বলে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে আবার এখান থেকে কি বলতে পারি? এবং BP সমান্তরাল কত? DQ। যখনই হয়ে যাচ্ছে তখন আমরা এখান থেকে কি বলতে পারবো বলতো? BPQD চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, এটা সামন্তরিকের ধর্মে এই উপপাদ্যটা আছে, 17 বা 18 এর উপপাদ্য, যে কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়ে গেলে সেটা কি হয়ে যায়? একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে এখান থেকে বলতে পারবো BPQD একটা কি হয়ে যাচ্ছে? সামান্তরিক হয়ে যাচ্ছে।
আর যখনই সামান্তরিক হয়ে যাচ্ছে তখন এই বাহুটার সঙ্গে এই বাহুটা পরস্পর কি হয়ে যাবে, সামান্তরিকের বিপরীত বাহু হিসেবে সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে বলা যাবে যে PQ সমান্তরাল BD, PQ সমান্তরাল কত, BD। আর যেহেতু A P C Q এরা সবাই পরস্পর সমরেখ, তাহলে PQ এর সঙ্গে BD সমান্তরাল মানেই বলতে পারবো AC এর সঙ্গে BD সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে অতএব AC সমান্তরাল কত, BD। তাহলে সামান্তরিক প্রমাণ করে তার বিপরীত বাহু হিসাবে এটা পাবো, আর এইটার সঙ্গে এইটা সমান্তরাল মানে AC এর সঙ্গে কি BD সমান্তরাল, যেহেতু APCQ এরা সব সমরেখ বিন্দু। আর এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ওকে, তাহলে খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, টেনে কাজে লাগবে। আমি যেগুলো লাগে সেগুলো সঙ্গে সঙ্গে যেন বলে দিই, ঠিক আছে? তাই ততটাই গুরুত্বপূর্ণ ভাবে স্টেটমেন্ট গুলোকেও মনে রাখতে হবে। ওকে, তাহলে আজকে এখান পর্যন্ত থাকো, এখান পর্যন্ত করো। নেক্সট দিন আর ওই 2-3টে পড়ে দিয়ে অনুশীলনীতে যাবো, ঠিক আছে? তাহলে এখান পর্যন্তই রইলো।